সবাইকে স্বাগত আমাদের জার্নাল পেপার কিভাবে লিখতে হয় বা জার্নাল গবেষণা পত্র কিভাবে লিখতে হয় তার দ্বিতীয় অংশে। তো আগের দিন আমরা দেখছিলাম যে একটা পেপারের টাইটেল কিভাবে লিখবো, ইমেল কিভাবে লিখবো, ইমেল দিতে হবে আর কি, অ্যাফিলিয়েশন কিভাবে লিখবো, এগুলো নিয়ে ইন্ট্রোডাকশন কিভাবে লিখবো খুব ব্রিফ বা এলাবোরেটলি জানছিলাম আমরা। তো এখন মাথায় রাখবেন যে এরপরের পার্ট বা ইন্ট্রোডাকশনের পরে যে পার্টটা লিখতে হয় সেটা হচ্ছে গিয়ে লিটারেচার রিভিউ। লিটারেচার বলতে পূর্ববর্তী কি কাজ হয়েছে সেটাকে বোঝায়, অর্থাৎ কোভিড নিয়ে কাজ করা হয়েছে এই পেপারে, বাট কোভিড নিয়ে কাজ করা এটাই প্রথম পেপার না, এর আগেও আরো অনেক কাজ হয়েছে। আপনি যখন কোনো কিছু নিয়ে রিসার্চ করবেন খুব সাধারণভাবেই ওই রিসার্চটা দুনিয়াতে প্রথম আসছে এরকম না, এর আগেও এই রিসার্চ নিয়ে অনেক কাজ হয়েছে। হতে পারে সেটা আপনার ডোমেন নিয়ে হয়েছে, হতে পারে সেটা আপনার রিসার্চ স্পেসিফিক টপিক নিয়ে হয়েছে, হয়েছে। আপনাকে যে কাজ করতে হবে, আগের লিটারেচার বা আগের কাজগুলাকে পড়তে হবে, পড়ে বলতে হবে সেই কাজগুলোর ভালো দিক কি ছিল, সেই কাজগুলোর খারাপ দিক কি ছিল। ভালো দিকগুলোকে সাধারণত আমরা বলি রিসার্চ কন্ট্রিবিউশন, অর্থাৎ রিসার্চের কন্ট্রিবিউশন কি ছিল। আর খারাপ দিকগুলোকে আমরা বলি রিসার্চ গ্যাপ, অর্থাৎ খারাপ দিকগুলোকে আমরা কি বলি, রিসার্চ গ্যাপ। তো মেইন কথা হচ্ছে যে আপনার ইন্ট্রোডাকশন পর লিটারেচার রিভিউ লিখতে হবে, যেখানে আপনার রিসার্চ কন্ট্রিবিউশন আর রিসার্চ গ্যাপ খুব ভালো মতো বুঝাইতে হবে। কিরকম হতে পারে, যেমন ধরেন একটা পেপার হয়তো বা কোভিড খুব ভালো ডিটেক্ট করতেছে তাদের প্রপোজড রিসার্চ অনুযায়ী, বাট ঘটনা যেটা হচ্ছে ওদের সিস্টেমটা খুব কস্টলি, অনেক বেশি খরচ করতে হয়। তো এই যে কোভিড খুব ভালো মতো ডিটেক্ট করতেছে এটাকে বলতেছে কন্ট্রিবিউশন, বাট খরচ অনেক বেশি, কস্টলি, এটাকে আমরা বলছি রিসার্চ গ্যাপ। মানে এটা একটা প্রবলেম, এই প্রবলেমটা আমরা যে বের করছি এটা বলতে হবে। সাধারণত লিটারেচার রিভিউয়ে আপনি একইভাবে 15 থেকে 20টা পেপার পড়বেন, সেগুলোর ভালো দিক খারাপ দিক খুঁজে বের করবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। একটা সাধারণ রিসার্চ পেপার, সেটাতে আপনি ভালো দিক আর খারাপ দিক খুঁজে বের করবেন, এবং ভালো দিক মানে রিসার্চ গ্যাপ বা রিসার্চ কন্ট্রিবিউশন, আর হচ্ছে খারাপ দিক হচ্ছে রিসার্চ গ্যাপ, এটা খুঁজে বের করবেন। এই জিনিসটাকে আপনি যখন হাইলাইট করবেন তখন হচ্ছে গিয়ে আপনি 15 থেকে 20টা পেপার নিবেন এবং সেটাকে সুন্দর মতো লিখবেন, ব্লেন্ড করবেন। আপনি যখন জার্নাল পেপার লিখবেন আপনার ইংলিশের টাইপ খুব ভালো হতে হবে, মানে ইংলিশ সেন্টেন্স গুলো খুব ওরকম ভুল ছাড়া হতে হবে। সেন্টেন্স স্ট্রাকচার ভালো হতে হবে, শুধুমাত্র সিম্পল সেন্টেন্স ইউজ করলে হবে না, আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স এবং হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে হবে। এবং এবং একই সাথে লেখাটা যেন এঙ্গেজিং হয়, অর্থাৎ পড়তে পড়তে বোরিং না লাগে। লেখাটা যাতে এঙ্গেজিং হয় সেটা দিকে আপনার খেয়াল রাখতে হবে। এই দুটো জিনিস যদি আপনি খেয়াল রাখতে পারেন দেন ইউ আর ওকে, যে আপনার রিসার্চ পেপার ভালো দিকে আগাচ্ছে। তো আপনি লিটারেচার রিভিউতে যেটা করবেন, এই পেপার গুলাকে খুঁজে বের করবেন, পেপার গুলোকে রেফারেন্সের মাধ্যমে রেফার করবেন, এবং একই সাথে ওই পেপারের ভালো দিক কি খারাপ দিক কি এগুলা তুলে ধরবেন। এগুলাকে আমরা সাধারণত বলি হচ্ছে গিয়ে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করা এবং লিটারেচার রিভিউ লেখা। লিটারেচার রিভিউ এর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এরকম টেবিল। খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা টেবিল থাকা উচিত। রিসার্চ পেপারের ক্ষেত্রে টেবিলের ক্ষেত্রে টেবিলের নাম্বার দিতে হয়, যে টেবিলটা কত নম্বরে। একই সাথে টেবিলের ক্যাপশনটা, যে টেবিলটার নাম কি। প্রথমটা কি গেল, যে টেবিলের একটা নাম্বার দিব, পরেরটা হচ্ছে টেবিলের ক্যাপশন দিব একটা। এই দুটো জিনিস হচ্ছে ম্যান্ডেটরি। ক্যাপশন দেওয়ার সময় মনে রাখবেন টেবিলের ক্যাপশনটা যেন অর্থপূর্ণ হয়, 1-2 ওয়ার্ডের মধ্যে শেষ না হয়ে যায়, বেশ 7-8 ওয়ার্ড ধরে লেন্দি একটা ক্যাপশন হওয়া উচিত, বা ক্ষেত্র বিশেষে আরো বেশি। কিন্তু টেবিল নাম্বারটা খুব ভালো মতো আপনার লিখতে হবে, বা খুব ভালো মতো দিতে হবে। টেবিল নাম্বার মেনটেন করা আবশ্যক, যে টেবিল 1-এর পর টেবিল 4 হয়ে গেল এরকম না, টেবিল 1-এর পরে যেন টেবিল 2 থাকে। টেবিলের ক্ষেত্রে যখন আপনি রিসার্চ গ্যাপ করবেন, বের করবেন, প্রথমে আপনার কিছু কলাম থাকবে কিছু রো থাকবে, এইগুলো হচ্ছে কলাম,
এগুলো হচ্ছে রো। একটা কলাম থাকা উচিত রেফারেন্স, অর্থাৎ কোন পেপারের রেফারেন্স নিয়ে আসছেন, কোন পেপার নিয়ে কথা বলতেছেন। পরবর্তীতে সেই, এখানে যদিও ইমেজ নিয়ে কাজ করা হয়েছে তাই ইমেজ স্যাম্পল বলা হচ্ছে, বাট আমি বলতে পারি যেটা, যে আপনাদের ক্ষেত্রে যেটা হবে, যদি অন্য ডিপার্টমেন্ট থেকে কেউ থাকেন, যে পেপারের রেফারেন্স কি হবে ফার্স্টে দিবেন, তাদের মেথোডোলজি বা কি নিয়ে কাজ করছে সেটা বলবেন, রিসার্চের কন্ট্রিবিউশনটা কি ছিল সেটা বলবেন, এবং রিসার্চের গ্যাপ কি ছিল সেটা বলবেন। তো ওই রিসার্চের প্রবলেমটা কি ছিল এটাও বলে দিতে হবে আপনাকে, বা বলা উচিত। সো যদি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি, 5টা থেকে 6টা কলাম থাকবে। প্রথম কলামে বলবেন রেফারেন্স, 2 নম্বর কলামে বলবেন যে আহ, কি নিয়ে কাজ করছে, 3 নম্বরে বলবেন তাদের রিসার্চের কন্ট্রিবিউশন কি, 4 নম্বরে বলবেন তাদের রিসার্চের গ্যাপ কি, এবং 5 নম্বরে বলবেন কোন মেথোডোলজি, স্পেসিফিক কোন মেথড তারা অ্যাপ্লাই করছে কিনা। এই রিসার্চের কন্ট্রিবিউশন আর রিসার্চের যে গ্যাপ, 2টা কলাম আপনি চাইলে এই 2টা কলাম পয়েন্ট আকারে লিখতে পারেন, অর্থাৎ একটা পেপারে হয়তো বা 2টা কন্ট্রিবিউশন আছে, আপনি 1 2 পয়েন্ট লিখতে পারেন। আর একটা পেপারের 3 4টা প্রবলেম আছে, এই প্রবলেম গুলোকেও 1 2 3 4 ভাবে লিখতে পারেন। একটা আদর্শ লিটারেচার রিভিউয়ে এরকম একটা টেবিলে 12 থেকে 15টা পেপারের দুর্বলতা এবং ভালো দিক প্রকাশ করা উচিত। তো এটা হচ্ছে আমার টার্গেট, বাট আপনার ফিল্ড যদি খুব ন্যারো হয়, কাজ খুব কম হয়, তাহলে হচ্ছে গিয়ে আপনি এত পেপার তো পাবেন না, তখন হচ্ছে গিয়ে আপনার অটোমেটিকলি পেপারের সঙ্গে কমে আসবে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের লিটারেচার রিভিউ পার্ট, যেখানে হচ্ছে আপনি রিসার্চ পেপারের ভালো দিক খারাপ দিক টেবিল গুলা খুব সুন্দর মতো মেনশন করবেন। এরপরে কাজে আসেন, বা পরের সেকশনে আসেন, সেটা হচ্ছে প্রপোজড মেথড বা মেথোডোলজি পার্ট। এই পার্টে এসে আপনার শুধু সেকশন থাকবে না, সাবসেকশনও থাকবে। অর্থাৎ দেখেন, 3 হচ্ছে কি একটা সেকশন, মানে প্রপোজড মেথড অংশ, প্রপোজড মেথড সেকশন। 3.1 হচ্ছে কি ডেটা সেট প্রিপারেশন অংশ, বাট এই অংশটা ওই 3-এর মধ্যের একটা অংশ, এই জন্য এটাকে আমরা 3.1 বলছি। এটাকে আমরা বলা হয় সাব সেকশন। এখানে আপনার সেকশনও থাকবে, সাবসেকশনও থাকবে, মানে সরি, একটা সেকশনের মধ্যে অনেকগুলো সাবসেকশন থাকবে। এখন কথা হচ্ছে মেথোডোলজি কিভাবে কাজ করে। ধরেন আপনার মনে হইলো, সিএসসি ফিল্ড বাদ দিয়ে বলতেছি, যে আমি হচ্ছে গিয়ে জিনিসপত্রের দাম কি পরিমাণ বাড়ছে সেটার উপরে একটা জরিপ অ্যানালাইসিস করব, এবং আমার ফাইন্ডিং গুলা একটা রিসার্চ পেপারে লিখবো। ইন্টেনশনটা ক্লিয়ার, যে মূল্যস্ফীতি কি পরিমাণ হচ্ছে সেটা বের, সেটা ক্যালকুলেট করা। আপনি কি করবেন ফার্স্টে, আপনি চিন্তা করবেন যে আমার টার্গেট স্টেক হোল্ডার কে, মানে আমি কার কার কাছ থেকে কার কার সাথে কথা বলবো। যেহেতু মূল্যস্ফীতি নিয়ে কথা হচ্ছে, আপনি কথা বলবেন হচ্ছে গিয়ে কাস্টমারের সাথে, দোকানদারের সাথে, এবং চাইলে ভোক্তা অধিকার বা সরকারি এরকম কোনো লোকজনের সাথে। এবং তাদের সাথে গিয়েই তো আর আলাপ আলোচনা শুরু করা যায় না। তাদের সাথে আলাপ আলোচনা করার আগে আমার নির্দিষ্ট কোশ্চেন বানাইতে হবে, নির্দিষ্ট কোশ্চেন বানাইতে হবে। এই যে আপনি কোশ্চেনটা বানাচ্ছেন অর্থাৎ ডেটা বা কোশ্চেন থ্রুতে আপনার টার্গেট কি, ডেটা স্টোর করা বা ডেটা নিয়ে আসা। এই কোশ্চেনটাকে বলা হয় সাধারণত, বা কোশ্চেনটা বানানো, ডেটা নিয়ে আসার চেষ্টা করা, তারপর ডেটা সেটটা বানানো, এই জিনিসটাকে বলা হচ্ছে ডেটা সেট প্রিপারেশন। অর্থাৎ আপনার ডেটা সেটটা তৈরি করার জন্য কি কি প্রিপারেশন নিচ্ছেন, এবং আপনি যখন কোশ্চেন করতেছেন কি ধরনের কোশ্চেন করতেছেন, এবং সেই কোশ্চেন গুলার ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স কি, এই জিনিসগুলো আপনি খুব ভালো মতো বলতেন। এটা হচ্ছে কি আপনার টার্গেট হওয়া উচিত। ফর টেকনিক্যাল গাইস, মানে যারা সিএসসি ট্রিপলি থেকে আছেন, আপনাদের ক্ষেত্রে ডেটা সেটটা অনেক সময় ইন্টারনেট থেকেই চলে আসে। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে কি ডেটা সেটটা কই থেকে পাইছেন, সেই ডেটা সেটে কি কি ডেটা ছিল, কত ডেটা ছিল, ডেটা সেটের, সাপোজ আপনার যে ইমেজ ডেটা সেট হয়, ওই ডেটা সেটের প্রবলেম কি ছিল, ওই ডেটা সেটকে আপনি কিভাবে প্রসেস করছেন, এইগুলো খুব সুন্দর মতো আপনার বলতে হবে। এগুলোকে আমরা ডেটা সেট প্রিপারেশন ফেজ। ঠিক আছে, সিএসসি তেও চাইলে ডেটা অন্য জায়গা থেকে কালেক্ট করা যায়, বাট মেডিকেল ফিল্ডের ডেটা সাধারণত আপনি ইন্টারনেট থেকেই নেবেন।
মাথায় রাখবেন, মেডিকেল ফিল্ড, আমরা যেহেতু মেডিকেল স্পেশালিস্ট না, তাই মেডিকেল ফিল্ডের ডেটা আমরা নিজেরা কোথাও থেকে নিয়ে আসতে পারবো না। এটা প্রকাশিত কোনো জার্নালের ডেটা হইতে হবে। ঠিক আছে। তো পরবর্তীতে এই মেথোডোলজি পার্টের আবার অনেক, যেহেতু মেথোডোলজি সেকশনে ছিলাম, মেথোডোলজি সেকশনে অনেকগুলো সাবসেকশন আছে বলছিলাম। প্রথমটা হচ্ছে ডেটা সেট। এই পেপারের ক্ষেত্রে হচ্ছে মডেল সিলেকশন, বা আপনার ক্ষেত্রে হইতে পারে বিজনেস রিলেটেড কোন পেপার হলে বিজনেস মডেল সিলেকশন, যে আপনি কোন বিজনেস মডেলটা সিলেক্ট করছেন কোন একটা রিসার্চের জন্য, এবং সেটা কিভাবে কাজ করবে এই রিসার্চ পেপারের জন্য, তার ব্রিফ বা ডিটেল, ব্রিফ না ডিটেল একটা এক্সপ্লেনেশন আপনি দিবেন। এটাই আপনার কাছ থেকে ডিজায়ার করা হয়, যে মেথোডোলজিতে আপনি বলবেন যে আমার মনে হইলো আমি একটা ই কমার্স সিস্টেম নিয়ে কাজ করবো, ওটাকে ম্যানেজ করবো, তাহলে বলতে হবে কমার্স সিস্টেমের মধ্যে যে প্রসেস বা যে জিনিসগুলো আছে, ওই জিনিসগুলোকে আপনি কিভাবে ডিল করে কিভাবে ওইখান থেকে প্রপার ডেটা বের করে নিয়ে আসবেন, সেটা তাদেরকে সুন্দর মতো বলতে হবে। তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে মডেল সিলেকশন। আর টেকনোলজি বা সিএস এর ক্ষেত্রে যদি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে কাজ করেন, মডেল সিলেকশন বলতে আপনি ডিপ লার্নিং বা মেশিন লার্নিং এর কোন মডেলটা নিয়ে কাজ করতেছেন, বা নিজে নতুন কোনো মডেল দিচ্ছেন কিনা, প্রপোজ করতেছেন কিনা, এটাকে আমরা বলি মডেল সিলেকশন পার্ট। সো এরপরে আপনার হচ্ছে যে মডেলটা, আপনি যে মডেলগুলো সিলেক্ট করছেন, হইতে পারে সেটা বিজনেস মডেল বা টেকনিক্যাল মডেল, ওই মডেলগুলো সম্বন্ধে বলবেন যে ওই মডেলগুলোর ভিতরে আপনি কি করছেন। ফর এক্সাম্পল, আপনার মনে হলো আজকে আপনি হচ্ছে গিয়ে একটা রিসার্চ পেপার করবেন যে মূল্যস্ফীতির ওইটাই। তো কোথা থেকে দাম বাড়তেছে, কি হইতেছে না হইতেছে। তো আপনার এটা কি, এক, আপনি নিজে একজন ডেটা কালেক্টর, যে এই ডেটা সামনাসামনি কালেক্ট করতেছেন, মানুষের সাথে কথা বলে, মানুষের সাথে কথা বলে সামনাসামনি আপনি ডেটা কালেক্ট করতেছেন। তো এটাও হচ্ছে কি এক ধরনের মেথোলজির মধ্যে পড়ে। তো আপনাকে এই জিনিসগুলো খুব এলাবোরেটলি ব্যাখ্যা করতে হবে, যে আপনি কি কি কোশ্চেন কালেক্ট করছেন, কোশ্চেনের ভিতরে কি কি ছিল, কেন আপনি এই মেথডটাই অ্যাডপ্ট করছেন, অন্য কোনো মেথড না। ঠিক তেমনি সিএসসি বা ট্রিপল স্টুডেন্টের জন্য আপনি কেন হচ্ছে ডিপ লার্নিং এর বা মেশিন লার্নিং এর এই মডেলটাই অ্যাপ্লাই করতেছেন, অন্য মডেল অ্যাপ্লাই করতেছেন না। এইগুলি খুব সূক্ষ্মভাবে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। এই জিনিসটাকে আমরা সাধারণত বলি মেথোডোলজি পার্ট। আপনার রিসার্চের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মেথোডোলজি পার্ট। সোজা কথায় মেথোডোলজি বলতে আমরা বোঝাচ্ছি যে আপনি এই রিসার্চ করার সময় কি কি মেথড অবলম্বন করছিলেন, বা কি কি কাজ করছিলেন, যেটার কারণে আপনার রিসার্চটা সফলভাবে সম্পন্ন হচ্ছে। এটা হচ্ছে কি আপনার মেথোডোলজি পার্টের উদ্দেশ্য, এভাবে কাজ করাটা। আর টেকনিক্যাল যারা আছেন, সিএসসি বলি বা ট্রিপলি বলি, আপনাদের ক্ষেত্রে কোন ডিপ লার্নিং বা মেশিন লার্নিং মডেল ইউজ করতেছি, বা সেন্সর নিয়ে কাজ করলে কোন সেন্সর নিয়ে কাজ করতেছি, কিভাবে কাজ করতেছি, সেন্সরটা কি কাজ করতেছে, এইগুলি বোঝানো হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট বা ভাইটাল। আপনার মেথোডোলজি যত কনভিন্সিং হবে, আপনার রিসার্চ পেপার পাবলিশ হবার বা প্রকাশিত হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। আমি অনেক ভালো ভালো পেপার দেখছি যেগুলো হচ্ছে শুধুমাত্র লেখার গাফিলতির কারণে বা মেথোডোলজিতে ভুল করার কারণে, ভুলভাবে রিপ্রেজেন্ট করার কারণে হয়তোবা Q1 জার্নাল হইতো Q3 জার্নাল হয়ে গেছে। বাট তাদের পেপারের কাজ ভালো ছিল, ভালো জায়গায় যাওয়ার মতো ছিল, আরো বেটার ডিজার্ভ করতো আর কি। তো এটা হচ্ছে কি আমাদের একটা কনসার্ন, আমরা যখন মেথোডোলজি লিখবো তখন খুব ভালো মতো মাথা ঠান্ডা রেখে পুরোটা লেখার চেষ্টা করবো। মেথোডোলজির পরে, মেথোডোলজির মধ্যে আপনার একটা টার্গেট হওয়া উচিত, আপনি একটা অ্যালগোরিদম প্রপোজ করবেন। অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট, ফ্লো, রিসার্চের ফ্লোটা কিরকম হবে। রিসার্চের ফ্লো বলতে বোঝানো হচ্ছে যে আপনি কোন স্টেপের পরে কোন স্টেপ নিছেন। অর্থাৎ এই রিসার্চের ক্ষেত্রে 10টা স্টেপ নেওয়া হয়েছে, দেখেন। তো প্রথমে ইনপুট কি ছিল, আউটপুট কিভাবে ডিফাইন করা হয়েছে, যে আমার রেজাল্টের ডেটা কি কি ইনপুট ছিল, আউটপুট কি হয়েছে। একই সাথে এরপর বলতে হবে কোন, প্রথমে কোন কাজ করবেন, তারপরে কি কাজ করবেন, তারপরে কি, তারপরে কিভাবে, কয়েকটা স্টেপ আপনি উল্লেখ করবেন। ধারণা করা হয়
যে 10টা স্টেপ ইজ ফাইন এনাফ টু পাবলিশ এ পেপার ইন এ কিউ1 জার্নাল। আপনি হচ্ছে কি চেষ্টা করতে পারেন এই এরকম একটা অ্যালগোরিদম সাজানো যেটা আপনার রিসার্চ পেপারের ওয়েট অনেক বাড়াই দেবে, অনেক বেশি বাড়াই দেবে। তো এই হচ্ছে গিয়ে আপনার মেথোলজি পার্টের কাজ। একটা জিনিস আমরা এখনো দেখিনি, যে মেথোলজিতে কি ইমেজ থাকতে পারে? অবশ্যই ইমেজ থাকতে পারে। যেমন ধরেন এই পেপারটার জন্য একটা প্রপোজড মেথোডোলজির ছবি দেওয়া আছে, যে প্রথমে ডেটা সেট নেওয়া হয়েছে, ডেটা সেট প্রিপারেশনে কি কি করা হয়েছে, কোন কোন মডেল দেওয়া হয়েছে এবং মডেলগুলোর পারফরমেন্স কিভাবে মেজার করা হয়েছে সেটা বলা, এবং একসাথে আউটপুটে কি আসছে। একটা ভালো জার্নাল পেপার পাবলিশ হওয়ার প্রথম শর্ত হচ্ছে গিয়ে ইমেজ দেখতে খুব সুন্দর হইতে হবে বা ভিজুয়ালি অ্যাপিলিং হতে হবে। আপনার ইমেজ যদি ভিজুয়ালি অ্যাপিলিং না হয়, আপনার পেপার ইনিশিয়াল স্ক্রিনিং এই বাদ চাইতে পারে। এটা আপনার মাথায় খুব সুন্দর করে ঢুকে নিতে হবে যে আপনার পেপার বানানো যদি, পেপারের ইমেজ যদি ঠিকঠাক না থাকে, ইনিশিয়াল স্ক্রিনিং এই পেপার রিজেক্ট হয়ে যাইতে পারে। আপনি যখন একটা ইমেজ দেখবেন, মাস্ট বি ফিগার কথাটা মেনশন করবেন এবং ফিগারের নামটা বলে দিবেন। আপনার যদি পেপারে 6টা ফিগার থাকে, আপনি প্রথমটা ফিগার 1, পরেরটা ফিগার 2, পরেরটা ফিগার 3, ফিগার 4, ফিগার 5, ফিগার 6, এভাবে বলে দিবেন। একই সাথে টেবিলের মতো এখানেও একটা নাম থাকবে, যেটা 5 থেকে 8 ওয়ার্ড বা ক্ষেত্র বিশেষে 2, 3 থেকে 8 ওয়ার্ড হতে পারে। ইমেজের ক্ষেত্রে সাধারণত এরকম বাঁধা ধরা রুল নাই যে এলং নাম, প্রলংড নাম হতে হবে। বাট আপনি তবু রেকমেন্ড হচ্ছে 3 থেকে 8 ওয়ার্ড, 8 ওয়ার্ড বা আমার মতে 5 থেকে 8 ওয়ার্ড কনভিন্সিং এনাফ রিসার্চ পেপার লেখার ক্ষেত্রে বা ইমেজের ক্যাপশন দেওয়ার ক্ষেত্রে। ইমেজের ক্যাপশন যদি প্রপারলি না দেন তাহলেও একটা সমস্যা। তো চেষ্টা করবেন আপনার ইমেজের ক্যাপশনটা যাতে আপনার ইমেজের সাথে মানানসই হয়। তো আমরা অলরেডি জানলাম যে আমাদের রিসার্চ পেপারে কিছু সেকশন থাকে। সেকশন, যে যে সেকশনটা আমরা দেখলাম, প্রথম হচ্ছে পেপার টাইটেল থাকবে, অথরের অ্যাফিলিয়েশন গুলো থাকবে, একই সাথে একটা কনসাইজ সামারি অ্যাবস্ট্রাক্ট থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে। ইন্ট্রোডাকশনের মধ্যে 4টা জিনিস বলা ম্যান্ডেটরি: মোটিভেশন কি, অবজেক্টিভ কি, প্রবলেম স্টেটমেন্ট কি এবং কন্ট্রিবিউশন কি। এগুলি বলা ম্যান্ডেটরি। পরবর্তীতে হচ্ছে লিটারেচার রিভিউতে যাবেন। লিটারেচার রিভিউতে গিয়ে পেপার গুলো থেকে হচ্ছে গিয়ে পেপার গুলো ভালো দিক খারাপ দিক এগুলা বের করবেন এবং লিটারেচার রিভিউতে মার্কস একটা টেবিল দিবেন। মেথোডোলজি পার্টে বলবেন যে আপনার কাজের কোনটার পরে কি হয়েছে না হয়েছে, কি কি স্টেপ আপনি অ্যাডপ্ট করছিলেন এবং সেই স্টেপ গুলোর কারণে ভালো হয়েছে না খারাপ হয়েছে, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করবো হচ্ছে আপনার মেথোডোলজি পার্টে। মেথোডোলজি পার্টে ইমেজ থাকতে পারে, টেবিল থাকতে পারে এবং মাস্ট বি সাবসেকশন থাকবে। এই জিনিসগুলো কি অলরেডি আমরা জানছি। একই সাথে এই ইন্ট্রোডাকশন গুলো, লিটারেচার রিভিউ গুলো যাই বলুন না কেন, আপনার যেসব তথ্য উপস্থাপন করবো সেই তথ্যগুলো আসবে অন্য পেপারের রেফারেন্স থেকে। মেথোডোলজির ক্ষেত্রে এরকম বাধা ধরার নিয়ম নেই, কারণ মেথোডোলজি হচ্ছে কি আপনি নিজে কি করছেন সেটা বলা। আপনি কিভাবে কাজ করছেন, আপনার কাজ করে কি লাভ হয়েছে, কাজের ফ্লো কি ছিল, কাজের ডিরেকশন কি ছিল, এগুলো হচ্ছে আপনার, সেইগুলো তো আর অন্য জায়গা থেকে আসবে না। এই কারণে মেথোডোলজি পার্টে খুব বেশি রেফারেন্স ইউজ হয় না, তবে মাঝে মাঝে দুই একটা হতে পারে। এটা ছিল হচ্ছে কি আমাদের সোজা কথায় মেথোডোলজি পার্ট নিয়ে কথা। পরের অংশে আমরা চলে যাব। আমাদের মেইন টার্গেট হচ্ছে কি এই পার্টের মধ্যেই জার্নাল পেপারের খুঁটিনাটি বুঝে ফেলা। এবং একই সাথে একটা অ্যালগোরিদম দিবেন যেটা আমরা বলতেছিলাম। আচ্ছা, মেথোডোলজিতে আরেকটা জিনিস আপনি দিবেন যে আপনার কাজটা যে ভালো হইতে সেটা আপনি কিভাবে বুঝতেছেন। কোন স্ট্যাটিস্টিক্যাল মেজার বা কোন ম্যাথমেটিক্যাল মেজারমেন্ট আপনি অ্যাপ্লাই করতেছেন সেটা আপনার বলে দিতে হবে। এবং অবশ্যই সেগুলো আসবে ইকুয়েশন আকারে। যদি স্ট্যাটিস্টিক্যাল বা ম্যাথমেটিক্যাল মেজার হয় সেগুলো আসবে ইকুয়েশন আকারে। ইকুয়েশনের ক্ষেত্রে অবশ্যই ইকুয়েশন নাম্বারটা বাধ্যতামূলক। তো আপনার ইকুয়েশনে কিন্তু আপনার মেথোডোলজি পার্টে আসতে পারে, বাট সেটা আপনাকে অবশ্যই বলতে হবে কোশ্চেন নাম্বার মেনশন সহ, যে কোশ্চেন নাম্বার যেন ঠিকঠাক থাকে। সো এই হচ্ছে আমরা মেথোডোলজি পার্ট নিয়ে কথাবার্তা। পরে হচ্ছে কি আমরা চলে যাব রেজাল্ট অ্যানালাইসিস অংশে। রেজাল্ট অ্যানালাইসিস এর ক্ষেত্রে যেটাতে আমরা ছিলাম আর কি, রেজাল্টস।
এখানেও একটা সেকশন আন্ডারে অনেকগুলো সাবসেকশন থাকতে পারে। প্রথমত একটা সেকশন আন্ডারে অনেকগুলো সাবসেকশন থাকতে পারে। তো আপনি চাইলে পরে রেজাল্ট অংশে নিজের মতো করে সাজাতে পারেন। আবার অনেকেই রেজাল্ট অংশে সাধারণত আহ, অন্য কোনো সাবসেকশন দেয় না। এখানে আপনার ফ্রিডম আছে, আপনি অ্যাকচুয়ালি কোনটা করবেন। পরবর্তীতে মাথায় রাখা দরকার যে আপনার রেজাল্ট অংশের ভিতরে কিছু জিনিস আসতে হবে। প্রথমটা হচ্ছে আপনার গবেষণা থেকে কি আপনি পাইছেন। প্রথমত হচ্ছে আপনার গবেষণা থেকে আপনার রেজাল্ট কি আসছে। একই সাথে অন্যদের বা আপনি যাদেরকে মেনশন করছেন পেপারে, রিসার্চ গ্যাপ দিয়ে বলেন, রিসার্চ কন্ট্রিবিউশন দিয়ে বলেন, আর যাই দিয়ে বলেন না কেন, তাদের রেজাল্ট কেমন ছিল। তো দুইটা কাজ। প্রথমটা হচ্ছে আপনার রেজাল্ট আপনি বিভিন্ন ভাবে বলবেন, শুধুমাত্র একটা মেজারের উপর না, যে আমার মানে ফর এক্সাম্পল ফর সিএসসি ট্রিপল এই যে আমার রেজাল্টের, আমার ডিপ লার্নিং এর অ্যাকুরেসি খুব ভালো, এটা শুধুমাত্র মেজার না, আরো মাল্টিপল মেজার দেখাইতে হবে। আর অন্যদিকে অন্যান্য ফিল্ডের জন্য আপনার যে রেজাল্ট আপনি পাইছেন, সেই রেজাল্টটাকে রিপ্রেজেন্ট করবেন কেন আপনার রেজাল্টটা ভালো। মাথায় রাখবেন, রেজাল্ট সেকশনে খুব অনেক পরিমাণ ছবি এবং টেবিল ডেটা ইউটিলাইজ করা হয়। অনেক বেশি বা ছবি, অনেক বেশি ছবি বা টেবিল থাকে হচ্ছে গিয়ে রেজাল্ট সেকশনে। কেন থাকে? রেজাল্ট সেকশনে যখন কোনো একজন পেপারটা পড়বে, তার মাথায় এটাই কাজ করবে যে আমি আগে ছবিগুলো দেখি, যে কিরকম রেজাল্ট আসছে, গ্রাফের থ্রুতে দেখবো যে কেমন আসছে। সে কিন্তু একজন রিভিউয়ার কিন্তু শুধুমাত্র যে রচনা পড়ার মতো পড়ে যাবে তা না, সে হচ্ছে ছবিগুলো আগে দেখবে, সে টেবিলগুলো আগে দেখবে। এই টেবিলগুলা, এই ছবিগুলা, এগুলো যদি ভালো হয়, সুন্দর হয় দেখতে, এবং নির্ভুল হয়, তাহলে একটা রিসার্চ পেপার পাবলিশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তো যেটা বলছিলাম যে আপনার রেজাল্ট সেকশন, যখন আপনি রেজাল্ট সেকশন নিয়ে কাজ করবেন, আপনার ফ্রিডম হচ্ছে কি খুব সুন্দর মতো যে আপনি অনেক বেশি ছবি এবং গ্রাফ, ছবি গ্রাফ টেবিল ইউজ করবেন। এবং দুইটা জিনিস বলা ম্যান্ডেটরি। আপনার রেজাল্টটা কি, এই রেজাল্টটাকে হচ্ছে ছবি গ্রাফ টেবিল দিয়ে রিপ্রেজেন্ট করবেন। আর আগের যে গবেষণাগুলো হয়েছে তাদের থেকে আপনার রেজাল্টের ভালো দিক কি, ওইটার একটা কম্পারিজন করতে হবে। এই কম্পারিজনটা আপনি যখন করবেন, সেটা টেবিল আকারেও করতে পারেন, ছবি আকারেও করতে পারেন। তো এইটা হচ্ছে কি আমাদের মোটামুটি রেজাল্ট অংশ। মাথায় রাখবেন, মেথোডোলজি আর রেজাল্ট যদি ভালো না হয়, রিসার্চ পেপারের জন্য ভয়াবহ দুর্দশা অপেক্ষা করে। পরবর্তীতে হচ্ছে কনক্লুশন পার্ট, যেটার সাথে আরেকটা নাম থাকতে পারে কনক্লুশন এন্ড ফিউচার ডিরেকশন বা ফিউচার ওয়ার্ক। কনক্লুশন এন্ড ফিউচার ওয়ার্ক হচ্ছে কি সবচেয়ে কমন নাম। কনক্লুশন পার্টে অ্যাবস্ট্রাক্টে যেরকম আপনি করছিলেন যে আপনার পুরো রিসার্চের একটা কনসাইজ বা প্রিসাইজ পুঙ্খানুপুঙ্খ সামারি দিছিলেন, কনক্লুশন আপনি সিমিলার কাজ করবেন, বাট অ্যাপ্রোচটা একটু আলাদা হবে। মাথায় রেখেন, কনক্লুশন ইন সাম কেসেস সামারিকেই মানে অ্যাবস্ট্রাক্টের অনেক কিছুকেই রিপ্রেজেন্ট করে, কিন্তু হুবহু এক হইতে পারবে না। এটা হচ্ছে কনক্লুশনের বৈশিষ্ট্য। কনক্লুশন আপনি যেটা বলবেন যে আপনার এখানে এখানে হচ্ছে কি কি দরকার এই রিসার্চ করার, কেন আমি রিসার্চ করছি, এগুলো বলার কিছু নাই। এখানে সোজা কথা আপনি আপনার রিসার্চটাকে ফোকাস করবেন। আপনার রিসার্চের ভালো দিক কি ছিল, খারাপ দিক কি ছিল। যেহেতু আপনি রিসার্চ করছেন, নট ম্যান্ডেটরি আপনার মানে এমন তো না যে আপনার সবকিছুই ভালো, আপনারও কিছু রিসার্চে প্রবলেম থাকতে পারে। সেটাকে আপনি কনক্লুশন পার্টে বলতে পারেন যে আমার রিসার্চ এত এত ভালো রেজাল্ট পাইছে, এত এত ভালো কাজ করতে পারছে আমার রিসার্চের থ্রুতে, বাট আমাদের এটা একটা প্রবলেম। এটা আপনি বলতেই পারেন। এটাকে কোনো জার্নাল বা রিভিউয়ার খারাপ ভাবে নেয় না। কোনো জার্নাল বা রিভিউয়ার কখনোই খারাপ ভাবে নেয় না। কেন নেয় না? তার কারণ হচ্ছে আপনি যে আইডেন্টিফাই করতে পারছেন যে আপনার মডেলের একটা দুর্বলতা, এটাও একটা অ্যাচিভমেন্ট। এটাও একটা ভালো দিক যে আপনার মডেলের একটা দুর্বলতা আপনি বের করতে পারছেন। এটাকে জার্নালের রিভিউয়ারটা অ্যাপ্রিসিয়েট করে। সো কনক্লুশনে আপনি বলবেন যে আপনার রিসার্চ যে ক্রাইটেরিয়া বা রিসার্চ যে টপিকটা নিয়ে আপনি কাজ করলেন, সেটার ভালো দিক কি ছিল, খারাপ দিক কি ছিল, কোথায় একটু জন্য ভালো পারফরমেন্স করতে পারে নাই, এই জিনিসগুলো বলবেন। একই সাথে বলে দিবেন এই রিসার্চ দিয়ে ভবিষ্যৎ কি কি হইতে পারে। ইটস নট লাইক একটা রিসার্চ থেকে যদি আরেকটা রিসার্চ না হয়, তাহলে রিসার্চ করার কোনো কারণ নাই। আপনি একটা সিস্টেম, আপনি একটা ওয়ে প্রপোজ করলেন,
এই প্রপোজালটা থেকে নতুন কি আসছে বা নতুন কি আসবে, বা এই প্রপোজালটা অ্যাডপ্ট করলে জার্নালে পাবলিশ করলে নতুন কি কি উন্নতি হইতে পারে এই ফিল্ডে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এই সবকিছুই আপনাকে প্রকাশ করতে হবে হচ্ছে কনক্লুশন সেকশনটাকে, নয়তো হবে না। তো আমরা কিন্তু রেফারেন্সের এরপর হচ্ছে রেফারেন্স অংশ, রেফারেন্স পোর্শনে যাওয়ার আগে আমরা একটু গো থ্রু করি যে আমরা কি কি দেখলাম। আচ্ছা, আরেকটা জিনিস, প্রত্যেকটা জার্নালের টেমপ্লেট বা ফাইলিং কিন্তু বা লেখার স্টাইল কিন্তু একরকম না। যেমন আমরা হচ্ছে এখানে বায়োলজি জার্নালের পেপারটা দিছি, এই কারণে এটা লেখার স্টাইল একরকম। আবার IEEE অ্যাক্সেস হলো আরেক রকম, এলসেভিয়ার হলো আরেক রকম, স্প্রিন্টার হলো আরেক রকম। আমি যখন ভবিষ্যতে বুক চ্যাপ্টার দেখাবো তখন হচ্ছে স্প্রিন্টার নিয়ে কথা বলবো, এবং চেষ্টা করবো পরের ভিডিওতে বা লেকচারে যখন হচ্ছে গিয়ে পেপার নিয়ে কথা বলবো, আই মানে স্পেশালি বুক চ্যাপ্টারের জন্য স্প্রিন্টার রাখা হয়েছে, কনফারেন্সের জন্য আইট্রিপলি ফরম্যাট রাখা হয়েছে, এবং জার্নালের জন্য আমরা হচ্ছে এমডিপি চুজ করেছি, বাট এলসেভিয়ার দিয়েও বোঝানো যায়, তো এটা কোনো সমস্যা না। তো একটা পেপারের হচ্ছে কি একটা সুইটেবল টাইটেল থাকতে হবে, টাইটেলটা রিসার্চের সাথে ম্যাচ করে, কোনো রকম ভুল না থাকে এটা। পরবর্তী একটা কনসাইজ সামারি, যেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট সরি সামারি রাখবো হচ্ছে অথরের নামগুলা এবং করসপন্ডিং অথর যাকে স্টার দ্বারা মেনশন করা হয়, অথরের অ্যাফিলিয়েশন গুলা, এই সবকিছু আপনাকে বলতে হবে বা ব্যাখ্যা করতে হবে। একই সাথে আপনাকে একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে বা কনসাইজ সামারি লিখতে হবে। জাস্ট এ মিনিট। আপনাকে একটা কনসাইজ সামারি লিখতে হবে, যেটা আমাদের টার্গেট হচ্ছে জার্নাল একটা 250 থেকে 350 ওয়ার্ডের মধ্যে। এই জিনিসগুলো লিখবেন। পরবর্তীতে আপনার লেখা হবে হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন, যেখানে আপনি চারটা সাব টপিক বা চারটা সাবসেকশন বা চারটা ইন্টিগ্রেট করে সাজেশন দিতে, মোটিভেশন, অবজেক্টিভ, প্রবলেম স্টেটমেন্ট এবং হচ্ছে গিয়ে কন্ট্রিবিউশনস। পরবর্তীতে আপনি আপনার রিসার্চ ফিল্ডের পূর্বে কি কাজ হয়েছে, সেগুলোর ভালো কি ছিল, খারাপ কি ছিল, এইগুলো নিয়ে লিটারেচার রিভিউ লিখবেন, এবং শেষে একটা টেবিল থাকবে। টেবিলের ক্ষেত্রে আপনার খুব সুন্দর একটা ক্যাপশন থাকবে 5 থেকে 11 ওয়ার্ডের মধ্যে, এবং টেবিলের নাম্বার থাকবে। আবার ছবিও যদি আপনি কোনোভাবে মানে রিপ্রেজেন্ট করতে চান, আপনি সেটা 5 থেকে 11 ওয়ার্ডের মধ্যে ক্যাপশন দিতে পারেন। একই সাথে ছবিটা খুব সুন্দর মতো যাতে মিনিংফুল ছবি হয় সেটা দেখবেন। বাট রিসার্চ পেপারের ক্ষেত্রে বা লিটারেচার রিভিউ এটা সাধারণত হয় না, বা দেয়াটা খুব টাফ। পরবর্তীতে মেথোডোলজি পার্টে আপনি সুন্দর মতো বলবেন যে আপনার কাজের ওয়ে কি ছিল, কাজের সিস্টেম কি ছিল, যার জন্য আপনি এত বড় একটা রিসার্চ শেষ করতে পারছেন। মেথোডোলজি পার্টটা সেকশনের মধ্যে সাবসেকশন থাকতে পারে, টেবিল থাকতে পারে, ফিগার থাকতে পারে, মোটামুটি এই জিনিসগুলো কভার করা হয় আপনার মেথোডোলজি পার্টে। ফার্দার মোর, এরপর হচ্ছে রেজাল্ট সেকশন। রেজাল্ট সেকশন দুইটা জিনিস নিয়ে আপনি মেইনলি কথা বলবেন, একটা হচ্ছে আপনার রেজাল্ট থেকে ভালো কি আসছে, আর 2 নম্বর আপনার রেজাল্টের সাথে অন্যের রেজাল্টের একটা কম্পারিজন। তো এই কম্পারিজন বলেন বা আপনার রেজাল্টের ভালো দিকগুলো গুলো বলেন, এগুলো আপনি খুব সুন্দর মতো বেশিরভাগ টাইমে রিপ্রেজেন্ট করবেন টেবিল আর ইমেজ দিয়ে। টেবিল আর ইমেজের সাথে আপনি এগুলিকে রিপ্রেজেন্ট করবেন, এটাই হচ্ছে গিয়ে আমাদের টার্গেট থাকে। আচ্ছা, তো লেটস মুভ টু দ্য লাস্ট সেকশন, রেফারেন্স সেকশন। রেফারেন্স সেকশনের আগে আরো কিছু জিনিস মাথায় রাখবো আমরা, যে আমাদের ম্যাক্সিমাম জার্নালে একটা অংশ থাকে যে অথর কন্ট্রিবিউশন, মানে ওই যে 5 জন অথর ছিল এই পেপারে, 5 জন ছিল কার কি কাজ ছিল সেটা আপনি বলে দিতে পারেন। যেমন এই পেপারে একটা কনসেপচুয়ালাইজেশন একজন করছে, মেথোডোলজি একজন লিখছে, ভ্যালিডেশন একজন করছে, ইমপ্লিমেন্টেশন একজন করছে। এই জিনিসগুলো হচ্ছে আপনি সুন্দর মতো বলে দিতে পারেন। তো এইগুলো হচ্ছে কি আপনি রিপ্রেজেন্ট করতে পারেন সব হচ্ছে কি বিভিন্ন ওয়েব থ্রুতে। এই কন্ট্রিবিউশন গুলো আপনার মেনশন করা উচিত যদি আপনার পেপার ডিমান্ড করে। একই সাথে আপনি এই পেপারটা কেউ ফান্ড করতেছে কিনা, সরকারি কোনো টাকা পাচ্ছে বা অনুদান পাচ্ছে কিনা, এটা আপনি বলতে পারেন।
আইআরবি বা ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড, যেটা অন্য একটা টপিক, যেটা নিয়ে আমরা পরে কথা বলবো। ইনফর্ম কনসেন্ট স্টেটমেন্ট, এটা নিয়ে কথা বলতে পারি আমরা। আর ডেটা অ্যাভেলেবিলিটি, আপনি যে ডেটা নিয়ে কাজ করতেছেন ডেটাকে অবশ্যই আপনার পাবলিক করা উচিত, যাতে সবাই দেখতে পারে যে আপনার ডেটা ঠিক আছে না ভুল আছে, এটা আপনার বলা উচিত। এবং ইন কেস অফ সিএসসি, আপনাদের কোডটাকে পাবলিক করা ম্যান্ডেটরি বা করা উচিত, কেননা আপনার কোড যাতে সবাই দেখে আপনার রেজাল্ট ভালো না খারাপ সেটা প্রপারলি বলতে পারে বা রিভিউয়াররা বলতে পারে। সো এইটা হচ্ছে কি আমাদের আরেকটা পার্ট গেল, বা একটা অংশ, বা কি কি অংশ বলতে হবে, এগুলোকে বলা হয় ডিক্লারেশন। এই ডিক্লারেশন গুলি সাধারণত আপনাকে রিসার্চ পেপারে দিতে হয়। ফাইনালি রেফারেন্সেস আসবো। রেফারেন্সেস আপনি হচ্ছে গিয়ে, রেফারেন্স আমরা আগেই বলছিলাম, আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন বলি, লিটারেচার রিভিউ বলি। সেখানে যখনই কোনো ইনফরমেশন প্রেজেন্ট করবো সেই ইনফরমেশন গুলি আসতে হবে আগের কোনো পেপার থেকে। নিজের মন করা কোনো তথ্য দেওয়া যাবে না, আগের পেপার থেকে এগুলো আসবে। তো এই জিনিসগুলোকে আমরা বলি রেফারেন্সিং। একটা জার্নাল পেপারে আদর্শগত ভাবে কমপক্ষে 60টা, বা যদি আপনার পেজ লিমিট হয় 20টা, 20 পেজ মতো আপনি লেখেন, 60টার মতো আপনার রেফারেন্স আসা উচিত। আর 8 পেজের পেপার হলে আপনি 30টার মতো রেফারেন্স আসা উচিত। বাট একটা জার্নাল পেপারের ক্ষেত্রে 30-এর নিচে রেফারেন্স আসা উচিত না। কনফারেন্সের ক্ষেত্রে এটা আহ, 18 থেকে 25-এর মধ্যে ভ্যারি করে, বাট জার্নালের ক্ষেত্রে এটা মাস্ট বি 30 হওয়া উচিত। সো আপনি যখন হচ্ছে কি পেপার গুলো রিপ্রেজেন্ট করবেন, রেফারেন্সিং জিনিসটা নিয়ে আমাদের আলাদা একটা ক্লাস আছে বা আলাদা একটা টপিক আছে। সো ওটা নিয়ে আমরা আপাতত মাথা ঘামাচ্ছি না, সেটা দিয়ে আমরা পরে দেখলেও হবে। বাট আপাতত মাথায় রাখবেন যে জার্নাল পেপারের ক্ষেত্রে আপনার হচ্ছে এই নিয়ম নীতিগুলো ফলো করতে হবে। আমাদের নেক্সট টিউটোরিয়াল আমরা যেটা করব, একটা জার্নাল পেপার কিভাবে সাবমিট করতে হয় এবং পিয়ার রিভিউইং কিভাবে হয়, মানে পেপার রিভিউ কি থাকে, পিয়ার রিভিউইং কিভাবে থাকে, এগুলো নিয়ে কাজ করব। এগুলো নিয়ে কাজ যদি আমরা না করি তাহলে আপনি বুঝবেন না যে একটা পেপার পাবলিশ করতে কি পরিমাণ এফোর্ট দিতে হয়, সেটা কি কম নাকি সেটা বেশি, সেটা আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে আপনি নিজেই বের করে ফেলতে পারবেন। তো আশা করছি আপনার হচ্ছে এই রিসার্চ মেথোডোলজি কোর্সটা বেশ ভালো মতো করছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি আপনাদের বোঝানোর জন্য। এরপর আপনাদের ফিডব্যাক আমাদের কাছে খুব জরুরি। যদি আপনারা মনে করেন কোনো নতুন কিছু জানা দরকার বা কোনো এক্সিস্টিং কোনো কিছু আমরা মিস করে গেছি, আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা করবো দ্রুত জিনিসগুলো বের করে ফেলার। একই সাথে মাথায় রাখবেন যে যখন হচ্ছে কোনো জার্নাল পেপার করা হয় তখন অনেকগুলো ফ্যাক্টর বা কাজের পরিধিটা অনেক বড় হইতে হয়। জার্নাল কাজটাই হয় বিশাল পরিধিতে, ছোটখাটো পরিধিতে সাধারণত হয় না। দিস ইজ দ্য পারপাস অফ রিসার্চ মেথোডোলজি কোর্স, যে আপনি পরিপূর্ণভাবে স্টুডেন্ট থাকা অবস্থায়, অবশ্যই যারা স্টুডেন্ট না এখন তাদের জন্য কথাটা প্রযোজ্য, আপনি খুব তাড়াতাড়ি খুব ভালো একটা রিসার্চ পেপার ডেভেলপ করা শিখেন, টেকনিক গুলো জানেন। এই টেকনিক গুলো আপনাকে অনেক আগায় দিবে আপনার ফিউচারের জন্য, আপনার সামনের জন্য। আপনি খুব সহজে অনেক কিছু জানতে পারবেন, করতে পারবেন, বুঝতে পারবেন। ফর এনি টাইপ অফ কোয়েরিজ ফিল ফ্রি টু রিচ আস। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো যে কমন পাবলিশার কে কে, কোন পাবলিশার, বা আপনার Q1 Q2 পেপার কিভাবে আপনি চেক করবেন, ইন্ডেক্সিং গুলা কি হয়, এবং একটা রিসার্চ পেপার হচ্ছে গিয়ে কিভাবে একটা জার্নালে সাবমিট করতে হয়। একই সাথে পেপারটার পিয়ার রিভিউইং কিভাবে হয়, পিয়ার রিভিউইং কি, কিভাবে কাজ করে, রিভিশন কিভাবে জমা দিতে হয়, এই সবকিছু নিয়ে হচ্ছে গিয়ে আমরা কথা বলবো পরের রিসার্চ পেপারে, পরের রিসার্চ পেপার না, পরের টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।